এটা অনেক আগের থেকেই ছিল। আপনি তো জানেন যেহেতু এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে মানে জুলাই সনদ তৈরি করা, এগুলো নিয়ে সংস্কার কমিশনের বৈঠক আমরা দূর থেকে দেখেছি, আপনি তো আরও কাছের থেকে দেখার চেষ্টা করেছেন। এখানে বিএনপির যে এক্সপেকটেশন এবং বিএনপি আসলে যে গতি এবং প্রকৃতি, তার যে নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোর সঙ্গে এই জুলাই আগস্ট সনদে যে সকল বিষয় এনসিপি এবং জামাত চাচ্ছিল, এটা কন্ট্রাডিক্ট করে কনফ্লিক্ট। যেমন ধরুন প্রধানমন্ত্রীর ক্ষমতা, 2 মেয়াদে নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, এই জিনিসগুলো আসলে বিএনপি চাচ্ছে না। বিএনপি যেটা চাচ্ছে সেটা হলো শেখ হাসিনার যে প্রধানমন্ত্রী হিসেবে তার পদ পদবিতে যে ক্ষমতা ছিল, তারেক রহমান সাহেবেরও ঠিক একই ক্ষমতা থাকতে হবে, প্রকারান্তে আরও বেশি হলে ভালো হয়, কিন্তু কম হওয়া যাবে। তিনি 2 বছর হবেন কেন বা 2 বার হবেন কেন, তিনি যতদিন তাকে আল্লাহ হায়াতে দেয়, 100 বছর তার যদি হায়াত হয়, তিনি 100 বছর পর্যন্তই দলেরও প্রধান থাকবেন এবং প্রধানমন্ত্রী থাকবেন। তো এই যে আমাদের বিএনপির যে মন মানসিকতা, এটার এগেনস্টে আলী রিয়াজ সাহেব এগ্রি করেছে যে 2টা মানে 10 বছর থাকতে পারবে সব মিলিয়ে। এই জিনিসটা যখন এগ্রি করেছে, আমরা বাইরে যারা ছিলাম আমরা বলেছি যে বিএনপিটা কৌশল নিচ্ছে, এখন ঝামেলা করতে চাচ্ছে না। বিএনপি যে কোনোভাবে হোক তাদেরকে একটা ট্র্যাকের মধ্যে এনে নির্বাচনটা করিয়ে নিয়ে, নির্বাচন হওয়ার পরে বিএনপি এদেরকে 24 ঘন্টার সময় দেবে না, বিএনপি যা করতে চাইবে সেটাই তাদেরকে মানতে হবে। এখন বিএনপি আসলে সেটাই করছে। যদি জামাত এবং এনসিপি এই জিনিসগুলো আগে বুঝতো, তাহলে হয়তো তারা অন্যভাবে সিদ্ধান্ত নিত। তারা এই যে বিএনপিকে বিশ্বাস করেছে, বিএনপির প্রতি নির্ভর করেছে, এটা মনে করি যে তাদের একটা অপরিপক্কতা। রাজনীতিতে আসলে আপনার প্লাস মাইনাস ম্যাথমেটিক্স এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হয়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং বিএনপি সেই কাজটা করেনি। তারা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছে, অথবা তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে, অথবা যে কোনো একটা পরিস্থিতি পর্দার আড়ালে ঘটেছে, এটা ডিপ স্টেট হতে পারে, সেটা ভারতের কোনো কিছু হতে পারে, এনিথিং, বা এটা মিলিটারির কোনো চাপ থাকতে পারে, হোয়াট এভার মেবি। কিন্তু এই যে অমীমাংসিত বিষয়গুলো আমরা বাইরে থেকে টের পাচ্ছিলাম যে এগুলো নিয়ে আগামীতে বিরোধ হবে। এবং এখনও আমরা ক্ষমতার মধ্যে ধরেন যারা আছে, প্রতিপক্ষ যারা আছে, আমরা যেটা টের পাচ্ছি, যেটা আমরা বুঝতে পারছি, সেটা হলো যদি সংগঠিতভাবে মারামারি কাটাকাটি হয়, তাহলে জামাত সেই অ্যাজ এ মিলিটেন্ট ফোর্স হিসেবে, অর্গানাইজড ফোর্স হিসেবে তারা বিএনপির উপর যে চাপ প্রয়োগ করতে পারবে, সেটা বিএনপি এই মুহূর্তে সেটা মোকাবেলা করার মতো অবস্থা বিএনপির নেই। আবার বিএনপি যদি ডিসঅর্গানাইজডভাবে, বিশৃঙ্খলভাবে হিউ অ্যান্ড ক্রাই করে তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা, জনপ্রিয়তা নিয়ে জামাতের উপর আক্রমণ করে, জামাত 1 ঘন্টা টিকতে পারবে না কোথাও। তো একটা হলো রেজিমেন্টেড ফোর্স আর একটা হলো নন রেজিমেন্ট ফোর্স। এই দুটো ফোর্সগুলো তারা কিন্তু পরস্পর একত্র হয়ে গেছে। আর একটা হলো যে সামহাউ জামাতের সেটা অতদূর যাবে এরকম মনে করেন আপনি, একদম এক পক্ষ আর হামলা করবে এরকম? এটা আলটিমেটলি চলে গেছে অনেক জায়গাতে। আজকে ধরুন বাউফলে যে ঘটনাটা ঘটলো, ডুয়েটে যে ঘটনাটা ঘটলো, চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, তারা বিএনপি যারা, জামাতে যারা লোকজন, তারা খুব দীর্ঘদিন ধরে তাদের একটা সেল আছে, গবেষণা সেল আছে, আপনি যতই মনে করেন না কেন। তো তারা বুঝতে পারে যে যদি এই সরকারকে আরও 6 মাস সময় দেওয়া হয়, তাহলে একটা রাষ্ট্রের যে মূল শক্তি, রাজনৈতিক দলের সাথে মূল শক্তি হলো রাষ্ট্রশক্তি, এই রাষ্ট্রশক্তিটিকে তারা তাদের অনুগত করে ফেলবে। এবং বিএনপি সেটা আলটিমেটলি করেও ফেলেছে অনেকটা। যেমন ধরুন এই মুহূর্তে আমাদের বাজেটের 9 লক্ষ কোটি টাকা বাজেট অ্যাফোর্ড করার মতো অবস্থা ইন অল রেসপেক্ট কোনোভাবেই আমাদের নেই। আমাদের ট্যাক্স কালেকশন, বিদেশ থেকে টাকা আমদানি, মানে ঋণ নেওয়া বা লোকাল যে ক্যাশ সার্কুলেশন, কোনোটাতেই আপনার এই যে 9 লক্ষ কোটি টাকা বাজেট যে বাস্তবায়ন করবে, তার 20%ও যাকে বলা হয় সিউরিটি নাই। আর বাকি 80% ধরেন, 20% যদি সিউরিটি থাকে, 80% হলো আনসার্টেন। সেই 80% আনসার্টেনের মধ্যে সরকারি কর্মকর্তাদের বেতন, যেটা এখন অলমোস্ট 88,000 কোটি টাকা, এটাকে আরও 1,05,000 কোটি টাকা বাড়িয়ে নতুন পে স্কেলটা সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করুন, কেবলমাত্র সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দিতে আমাদের 1,90,000 কোটি টাকা লাগবে। যদি 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে 1,90,000 কোটি টাকা সরকারি কর্মকর্তাদের বেতন যায়, সরকার এই রিস্কটা কেন নিচ্ছে? সে মনে করছে যে তার 17 বছরের যে রাজনীতির বিশৃঙ্খলতা, যে সময়টাতে সে সংগঠিত হতে পারেনি, তার নেতাকর্মীদের সাথে তার অ্যাডাপশন হয়নি, নেতাকর্মীরা সারা বাংলাদেশে যেভাবে যে যার মতো চলছে, বিভক্তি শুরু হয়েছে, সেখানে তার একমাত্র শক্তিমত্তা হলো পুলিশ এবং
অ্যাডমিনিস্ট্রেশন তারা লোক, এখন তাদেরকে যে কোনো মূল্যে তার ঠিক রাখতে হবে। এই জন্য এই খারাপ অবস্থার মধ্যে সে এই নতুন পে স্কেলটা বাস্তবায়ন করতে যাচ্ছে। এছাড়া তারা তো ব্যাংক থেকে প্রায় লক্ষ কোটি টাকা ধার করেছে। হ্যাঁ, সেটা হয়েছে তাদের ইলেকশন ৪৬,০০০ কোটি টাকা, জি, মানে ট্রেজারি বিল থেকে ৪৬,০০০ কোটি টাকা ধার সব করেছে। মিলে লোন টোন সহ ৭৬,০০০ কোটি টাকা, আমি লক্ষ বলেছি আচ্ছা। কাছাকাছি থাকার জন্য। এটা একটা ওই যে ত্রিবার্ষিক অনুযায়ী, মানে এটা তো আছেই, কিন্তু আপনার ঘটনা হলো যে আপনাকে দেখতে হবে আমাদের যে বাজেট, সেই বাজেটের অন অ্যাভারেজে ৪ লক্ষ। আমরা বাজেট আলোচনার মধ্যে ডাঙা যায়। আচ্ছা। আপনি মূলত আমি বলতে চাইছি যে তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট যেটা বলছে সেটার জন্যে তাদের ইলেকশন মানে নির্বাচন প্রতিশ্রুতি এবং পে স্কেল সব মিলে ৩ লক্ষ কোটি টাকার মতো এখানেই লাগছে। তো ওই ক্রাইসিস তো তাদের আছেই। আছে, ওই ক্রাইসিস তাদের আছে। তো এর মধ্যেও সেও জাস্ট রাষ্ট্রকে, যেটা শেখ হাসিনা করছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের উপর সে একটা শক্তিমত্তা দেখাতে চাচ্ছে। আর শক্তিমত্তা দেখাতে চাচ্ছে, রাইট। আর বিরোধী দল চাচ্ছে যে রাষ্ট্র বা সরকার এই একত্র তাদের মধ্যে সম্পর্কটা হওয়ার আগেই যে কোনো মূল্যে তাদেরকে এটা চাপে ফেলা এবং তাদের দাবি দেওয়া আদায় করার জন্য। এর কারণ হলো এখানে সরকার এবং আমি আসবো আপনার জি কাছে। জি প্লিজ। এখানে মনে রাখেন যারা বাসাদুজ্জামান রিপোর্ট শুনলেন তো, অনেক লম্বা চড়া কিন্তু ব্যাখ্যা করে অনেকগুলো কথা বলেছেন। এই প্রেক্ষিতে যদি আপনি কিছু বলেন, আর মানে বিএনপির পক্ষ থেকে আপনি এরকম কথা বলেছেন যে তারা আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা তারা আপনারা বাস্তবায়ন করতে চান, আবার তারা বলছে সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। জি, ধন্যবাদ মান্না ভাই। অনেকদিন পরে আপনার সাথে, বহু বছর পর আপনার সাথে হ্যাঁ, মিললাম, এবং আপনার কথা মনে করে আজকে একটু পাঞ্জাবিটা একটু মানে একটু না ভালো লাগছে তো। ভালো লাগছে না? তো এটা আমি জানি না আপনাকে ছবিতে কেমন এটা লাগছে। আপনাকে মনে করেই সেলিব্রেট ছবিটা খুবই বেশি ভালো লাগছে। এমনিতে ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো মার্কিন যুক্তরাষ্ট্রে ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি দুটো বড় দল পালাক্রমে শাসন ক্ষমতা থাকে, এবং সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা থাকা সত্ত্বেও ডেমোক্রেটিক পার্টির কিছু মেম্বার তারা কিন্তু সরকারের বেশ কিছু পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন, সব কিছুতে তারা মানে সায় দেন না। এটা হচ্ছে আপনার মানে বিউটি অফ ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক গভর্নেন্স। রিপাবলিকান পার্টির বেলায় আমেরিকাতে তাই হয়। আমি দেখলাম মোটামুটি বাংলাদেশে মানে পার্টিকুলার গোলাম মোল্লা রনির বেলায় আমার কাছে ঠিক মনে হচ্ছে যে অনেকটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রীয় যে গণতান্ত্রিক যে পরিশীলতা সেটা আমাদের দেশেও শুরু হয়ে গেছে এবং প্রধানমন্ত্রীর বদান্যতায়, এবং সেটা গোলাম মোল্লা রনি তিনি বিএনপির একজন নেতা, তিনি উনি কি বিএনপির নেতা এখন? উনি কি পদত্যাগ করেছেন? সেটা না, আমি ওনাকেই জিজ্ঞেস করছি। না, যেহেতু আপনি জানেন না। আমি জানি যে উনি বিএনপিতে যোগ দিয়েছেন, রাইট, কিন্তু এবং উনি সমালোচনাগুলো করছেন না, এখন। সেই জন্যই তো আমি আমেরিকান আগে থেকেও করেছেন। আমি এইটাই এই জন্য এই আমেরিকান প্রধানমন্ত্রী একবার আগেও করেছে। আমি এটা আমেরিকান ধাঁচের কথাটা ওই কারণেই বললাম যে ওই দেশে মানে যে যার দল করেও মানে দলের সমালোচনা করা যায়। বাংলাদেশেও এটা মানে শুরু হয়েছে, দ্যাটস ফাইন। আমি মনে করি এটা হচ্ছে মানে ডিসেন্সি অফ মানে ডেমোক্রেসি। এটা যুক্তরাষ্ট্রের কালচার হয়, বাংলাদেশের কালচার হয়। আপনি সেরকম মনে করেন? আমি ব্যক্তিগতভাবে হয় কি অনেক ভালো জিনিস শুনতে ভালো লাগে। আমি মানুষ হোয়াট এভার মেবি, রিপন ভাই আপনারা দুজনই আমার বয়োজ্যেষ্ঠ নেতা, একেবারে ডাইরেক্ট লিডার। তো এখন যে কোনো ফর্মেই হোক না কেন, আপনাদের মুখের যে কোনো প্রশংসা আমার জন্য হোক, দেশের জন্য হোক, কলা কৌশলে যাই বলেন না কেন, এটা ভালো লাগে। এখানে কথার বারপাশ দিয়ে অলংকার দিয়ে যে ঢাকার প্রশ্ন। রাইট। আমি আপনি কি মনে করছেন? উনি যেরকম বললেন সেরকম ভাবে কি আপনিও ভাবছেন? না, আমি আসলে বিউটি অফ ডেমোক্রেসি আপনি না 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 সেটা আমি ভাবছি না। এখানে যেটা মনে হচ্ছে যে আমি গতানুগতিক যে সমাজের যে রীতি, সেই রীতির বাইরে একজন নির্বোধ বেকুব, একদম শিশু, অবোধ শিশু একজন মানুষ, যে যেভাবে কথা বলা উচিত আমাদের সমাজে, হাওয়ার সঙ্গে তাল মিলে যেভাবে পাল তোলা উচিত, আমি তার একজন অযোগ্য নাবিক। আমার এই যে কথা বলার যে তৃপ্তি, আনন্দ, এর মধ্যে যেমন কি হলো না হলো, কে খেলো না খেলো, কোকিল গান গেয়েই যাবে।
এরকম কিছু প্রকৃতিতে আছে। তা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে এই কথা বলার জন্য, টকশো করার জন্য বোধহয় আমার জন্ম হয়েছে। গুড। আচ্ছা, যাই হোক, তো যেটা আমি যেহেতু সিন্স এখন পর্যন্ত দল ছেড়ে যাননি, দলের মধ্যেই আছেন, দলও বের করে দেয়নি, দল তো নেচারে এটা কেউই জানি না আমরা যে দলও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দল কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে উনি ভেরি মাচ উনি দলের, সেই জন্য আমি বলছি এটা যে উনি দলের মধ্যে থেকেও তিনি দলের সমালোচনা করতে পারেন। বিএনপির মধ্যে সেই আপনাকে জিজ্ঞেস করি, ধরেন এইবারে যদি গোলাম মোহাম্মদ রনি নমিনেশন চাইতেন, কি মনে হয় আপনার, পেতেন উনি? কেন পাবেন না? উনি তো চাননি, চাননি, উনি চাননি, তো চাইলে পেতেও পারতেন। হ্যাঁ, নিশ্চয়ই পেতে পারতেন, কেন পেতে পারবেন না? উনি মানে যদি মানে প্রক্রিয়া এরকম থাকতো নিশ্চয়ই উনি চাইতে পারতেন এবং পেতেও পারতেন আমার ধারণা। তো যাই হোক, তো যেটা বলছিলাম আমরা ওই বিষয়টা এখন মানে করি। তো উনি যেভাবে, ওই আমি তো আগেই মানে যুক্তরাষ্ট্রীয় মডেলের দলের বিষয় নিয়েও অন্য কোনো নেতার, অন্য কোনো সদস্যের সমালোচনা করার রাইটকে ওখানে করা হয় না, ডিনাই করা হয় না। তো বাংলাদেশেও আপনার মানে এইটা কালচারটা, প্র্যাকটিসটা চলছে ভালো। মানে ওনার রাইট যেটা, সেটা মানে নিশ্চয়ই মানে সেটাকে রিকগনাইজ করা হয়। উনি করছেন, বলবেন, নিশ্চয়ই বলবেন, এবং সেটা দলের গণতান্ত্রিক চর্চার জন্য অনেক ভালো আমি মনে করি, এবং এরকম বলা উচিত। তো তবে আমি যেহেতু ওই যে বললাম যে একটা পার্টিতে সবাই তার একটা ধারা সমর্থন করবে না, তা আমি যেহেতু একই দলের লোক হিসেবে আমি মনে করি উনি যেভাবে দেখছেন আমি বিষয়টাকে এভাবে দেখছি না। আমি মানে উনি যেভাবে বলছেন যে না বিএনপি আওয়ামী লীগের মতো ক্ষমতা সংহত করতে চায়, নিশ্চয়ই না। তারপরে কৌশল হিসেবে বিএনপি সই করেছে, সেটাও মনে করি না। আপনি যেটা বলেছেন, বিএনপি যেটা প্রতিশ্রুতি দিয়েছে, আমি একজন নাগরিক হিসেবেও, দলের কর্মী তো বটেই, কারণ যেহেতু আমি নিজেও জনগণকে আমার নেতা তারেক রহমানের আহ্বান অনুযায়ী হা ভোটে তিনি ভোট দিতে বলেছেন, হাকে জয়যুক্ত করতে বলেছেন, আমি ওনার নির্দেশে প্রভাবে আমিও বিভিন্ন জায়গায় নির্বাচন আগে হা ভোটকে জয়যুক্ত করতে বলেছি। ফলে আমি ভেরি মাচ কন্টেন্ট অফ দ্য ইয়েস ভোট, সেটার পক্ষের লোক আমি, নিঃসন্দেহে, আনডাউটেডলি আমি পাবলিকলি বলছি। বাট আমি প্রফেসর আলী রিয়াজ, আপনার একসময় সতীর্থ, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমাদের, উনি আমার ক্যাবিনেটের সাহিত্য সম্পাদক, রাইট, আপনার ক্যাবিনেটের সাহিত্য সম্পাদক, আমাদের বড় ভাই তুল্য। যদি আমরা ভিন্ন দল করতাম, তারপর বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই ধরনের মিউচুয়াল রেসপেক্ট তো ছিল সবার প্রতি। তো ওনার একটা ইন্টারভিউ আমি ভেরি রিসেন্ট, ওনার একটা ইন্টারভিউ আমি পড়লাম প্রথম আলোতে। সেখানে তিনি খুব অকপটই বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল, আপনি তো ছিলেনই, বিভিন্ন প্রতিটি সংশোধনী প্রস্তাবের মধ্যে, সংস্কার প্রস্তাবের মধ্যে ছিলেন। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে, মানে সবাই তো প্রথম আলোর ইন্টারভিউটা নাও পড়ে থাকতে পারেন, সেজন্য আমি বলছি, ইচ্ছা করলে তারা প্রফেসর আলী রিয়াজ জাতীয় সংস্কার প্রশ্নে যা বলেছেন বলে সার্চ দিলেই পাওয়া যাবে। তো সেখানে তিনি বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার প্রস্তাবনার মধ্যে যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, যার যার দলীয় মতাদর্শিক অবস্থান থেকে তারা মানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আচ্ছা, সেই নোট অফ ডিসেন্টের পরিপ্রেক্ষিতে ফাইনালি এখন সব নোট অফ ডিসেন্ট তো আর আপনার হা ভোটের জন্য মানে উপস্থাপন করা যাবে না। সেজন্য তারা যেটা করেছেন, পদ্ধতি অনুসরণ করছে, এটা কিন্তু যারা ওই কমিটির লোক, কিন্তু কমিটির ভাইস মানে বলা যেতে পারে মানে অলমোস্ট আপনার মানে কি বলেন চিফ এক্সিকিউটিভ, অল্টারনেটিভ চিফ এক্সিকিউটিভ তিনি ছিলেন কমিটির। তিনি বলেছেন যে আমরা একটা বিধান রাখলাম, একটা ব্যবস্থা রাখলাম যে রাজনৈতিক দলগুলো ভোটে যারা পাশ করবেন তাদের মানে তাদের যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো তারা এক্সপ্লেন করেছেন, তাদের মতো করে তারা বাস্তবায়ন করবে। জুলাই সনদেরই প্রত্যেকটা ছত্রে, প্রত্যেকটা ধারার মধ্যে আছে। কথা থাকে যদি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে যেটা দিয়েছে সেটাতে ম্যান্ডেট লাভ করে, তারা সেই অনুযায়ী, রাইট, আমি ওই কথাটাই বলছি। ধন্যবাদ আপনাকে, আপনি বিষয়টা আমার চেয়ে বেশি জানেন, এবং যেটা বললেন সেটি হচ্ছে ফ্যাক্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যাওয়ার আগে ভোটারদের কাছে তারা একটা ইশতেহার দিয়েছে। সেই ইশতেহার যেটা দিয়েছে সেটাও কিন্তু তারা ওই সংস্কার প্রক্রিয়ার আলোচনার মধ্যে থেকে তারা যে আলোচনাগুলো করেছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, অথবা যেই ক্ষেত্রে আপত্তি জানিয়ে নিজেদের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, তার বাইরে এক চুলো সরবে না বলে সেই প্রতিশ্রুতি, অঙ্গীকার এখনও বহাল আছে। এখন
যারা এই ক্রিটিক, যে বিচার বিভাগ নিয়ে যেটা হলো তাতে কি মনে করেন যে বহাল আছে? বিচার বিভাগের ব্যাপারটা আমি যদি এইভাবে বলি, বিচার বিভাগের যখন মানে আপনাদের আমি একেবারে- আমি একটু বলছি, আমি ওই বিষয়গুলো কভার, বিচার বিভাগ, গুম, সবগুলো নিয়ে আমি কভার করব। বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা সবাই মানে লড়াই করেছি, এবং বিচার বিভাগের যেই বিলটি, অধ্যাদেশটা পাশ করেছে, আমরা মনে করি নাই, আমাদের দল মনে করে নাই ইট ইজ এনাফ যে মানে বিচার স্বাধীনতার জন্য এটাই এক মানে খুব মানে রক্ষা কবচ বা গ্যারান্টি, তা মনে করেনি। তারা মনে করেছেন, আমাদের সংসদ সদস্যরা মনে করেছে, আমাদের দল মনে করেছে এটাকে আরও অধিকতর আপনার ডেমোক্রেটাইজ করা দরকার, আরও বেশি আপনার স্বাধীনতা ওখানে প্রদর্শন করা উচিত। সেই লাইনে তারা কিন্তু আমাদের সংসদীয় দলের যারা এক্সপার্ট তারা কাজ করছেন। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে এর বিচার বিভাগের স্বাধীনতা এনশিওর না করে জুলাই 24-এর মানে জুলাইয়ের ঘোষণার যে স্পিরিট বা 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে বিএনপি কেন কোনো রাজনৈতিক দলই এই সেন্টিমেন্টের বাইরে অবস্থান করতে পারবে না। সিমিলারলি গুম কমিশনের বেলা আমি তাই বলতে চাই, আমি আলোচনা সংক্ষেপ করার জন্য বলতে চাই, যেইগুলো আপনার পাশ করা হয়নি। আমি একটু আপনাকে কয়েকটু সহযোগিতা করি, আপনি পরে আবার বলবেন। সেটা হচ্ছে আপনাদের যে 31 দফা প্রণয়ন করা হয়েছিল, তার 1 নম্বর দফাতেই বিচার বিভাগের স্বাধীনতার উপরে রাইট, বিস্তারিত বলা আছে। স্টিল আমরা ওইটাই অ্যাডিয়ার করব। বর্তমানে ওই জায়গাতে নাই। আপনি যদি মনে করেন আমি আর 1 মিনিটের মধ্যে ব্রেকে যাব, তখন আপনি নেট বের করে পড়ে নিতে পারেন। আমি আপনাকে আমার দলের অবস্থানটা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনি যেটা নেট বের করে হয়তো আপনি দলীয় অবস্থানটা বলতে পারবেন না, আপনি যেটা বলবেন সেটা হচ্ছে এটা সম্পর্কে মানুষের বই যেটা লিখলে সেই অবস্থান বদলালে আমাকে জানাতে হবে না। না 31 দফা আমরা যেটা বলেছি সেটা অবশ্যই আমরা পালন করব, তার বাইরে আমরা মোটেও যাব না। আমি আপনাকে ওইটাই পড়তে বলছি, যা লেখা আছে তা মানা হচ্ছে না, মানা হচ্ছে না। আমরা তো ওটাকে উইদাউট করে গেছি, আমরা ওটা মানে এক্সিকিউট করিনি, কিন্তু আমরা যেটা এক্সিকিউট করব এটার জন্য আজকে বলি, আজকে প্রজ্ঞাপন দিয়ে সেই যে সুপ্রিম কোর্টের সচিবালয়ের ব্যাপারটা ক্লোজ করে দেওয়া হয়েছে। ওইখানে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের সবাইকে আবার মন্ত্রণালয়ে ফিরে যেতে। রাইট, ওটা ঠিক আছে। এখন এটা নতুন করেই করা হবে। বাংলাদেশের ইতিহাসে এই যে আপনার প্রায় 98 থেকে 99টা অধ্যাদেশ আপনার বাস্তবায়ন হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের যখন একটা আপনার সংসদ থাকে না, ইন বিটুইন টাইমে অন্তর্বর্তীকালীন বলেন, তত্ত্বাবধায়ক বলেন, নানা সময় যে অধ্যাদেশগুলো জারি হয়, সেই জারিগুলো এত সংখ্যক অধ্যাদেশ ইতিপূর্বে এক্সিকিউট হওয়ার কিন্তু নজিরও কিন্তু ছিল না। কিন্তু যেটা আপনি যেটা বলেন প্রজ্ঞাপন দিয়ে মানে কর্মকর্তাদেরকে যাদের মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে একটা রাজনৈতিক দল, নির্বাচিত রাজনৈতিক দল তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যেভাবে এটা করা যায়, জনগণের কাছে তো বিএনপির একটা জবাবদিহিতা আছে, সেই জবাবদিহিতার বাইরে বিএনপির এক চুলো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যেতেও পারবে না। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দল বিচার বিভাগের স্বাধীনতা, গুম কমিশন, মানবাধিকার কমিশন সহ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনার নিঃসন্দেহে নাগরিক ভাবনার সাথে, ওই চেতনার সাথে সঙ্গতি রেখে এটা অ্যাড্রেস করা হবে। এই ব্যাপারে আমার মনে খুব আমাদের বোধহয় মানে সংশয় থাকার কোনো কারণ ঘটবে না। আমি আপনাকে যে কথাটি বরং তুলতে চাই, এটা পরে বলেন, আমি বিরতির পরে আসি। আমি কিন্তু একটু বাকি ছিল নাকি পরে বলেন, ঠিক আছে, পরে আমি শেষ হবে তো পাবেন আপনি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে দিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পরেই। ফিরেই আমরা যারা আসাদুজ্জামান রিপোর্টের কাছে আসবো, তারপরে একই বিষয় নিয়ে আমরা যারা গোলাম মাওলা রনির কাছেও আবার আসবো, সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আমি যেটা বলছিলাম আসাদুজ্জামান রিপোর্ট, আমি মানে যে কথাটা মানে বলতে যে থেমে গেল বললেন আপনি, তার আগে আমি যেটার কথা বলছি আপনাকে, যে আপনাদের 31 দফায় যেটা একটু পড়ি। সেটা বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। অধস্থন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের সম্পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত হবে। সংবিধানের ভাষ্য এটা। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতপূর্বকার যে সেগুলো যা যা আছে। তো আমি যেটা বললাম যে উইল
ইনভেস্ট। আমি শুধু আপনাকে একটু বলি, এই জুডিশিয়াল কাউন্সিলটা বাতিল করে দিয়েছেন আপনারা। 98টা অ্যাগ্রি করেছেন 133টার মধ্যে। এই 98টার মধ্যে কোনো মৌলিক কাঠামোগত বিষয় নেই। হোয়াট এভার যেগুলো আছে সেগুলো আপনারা বলছেন যে নতুন করে, মানে একটু আগে আপনি বললেন, তা যেটা ছিল সেটা পাশ করে তো আপনি সংশোধন করতে পারতেন, ওটা বাতিল করে দিলেন না, কেন না, তাহলে? পাশ করে সংশোধন করলে আর সংশোধনে হ্যাজার্ডটা বেশি নেই। একবার পাশ করব, একবার সংশোধন করব, এটা মানে মোর হ্যাজার্ড এবং এটা ইনডিসেন্ট। এমনি তো 3 মাস সময় পেয়েছিলেন, সেই 3 মাসের মধ্যে ফ্রেশ ড্রাফট করে দিতে পারতেন। করছে আমাদের যারা এক্সপার্ট। আমি আপনাকে বলতে চাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এক্সপার্টরা তার দে আর ওয়ার্কিং। এটা বিএনপি যেটা বলেছে, মনে করেন যে সচিবালয় আসবে, নিশ্চয়ই আসবে। যা যা বলা আছে সবই আসতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বারবার বলেছি বিএনপি তার বর্ডারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে বর্ডারটা তারা ডিফাইন করেছে, তাই না, এটা তো অনেক ঘেটে খেটে মানে তারা এই কাজগুলো করেছেন এবং এইগুলো তো আমার নির্বাচনে আমার ওয়াদাও। তো সুতরাং আমি এক কথা পুরো জিনিসটার মধ্যে যদি শুধুমাত্র যদি বলি সুপ্রিম কোর্ট বিচারালয়টা বাতিল করা হয়েছে, মানে সচিবালয়টা বাতিল করা হয়েছে, নিয়োগ বিধি যেটা করেছিল সেটাও বাতিল করে দিয়েছে। সুতরাং এটা আমরা একটা টোটাল প্যাকেজ, মানে যে আপনি যেটা পড়লেন আমাদের 31 দফার মানে থেকে যেটা কোট করলেন, এই বিষয়টা আমরা অ্যাজ এ হোল নিয়ে আসতে চাই। আমরা আইনের মধ্যে অ্যাজ এ হোল নিয়ে আসতে চাই। এই যে মাজদার হোসেনের আপনার ছাত্র জীবনে আপনিও যেমন বহুবার প্রনাউন্স করেছেন, একইভাবে আমরা আমাদের সময়, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম সেই 80s, তখনও আমরা মাজদার হোসেনের মানে রায়ের আলোকে আপনার বিচার বিভাগ স্বাধীনতার কথা আমরা তখনও বলেছি, যেটা আমার পার্টি এন্ডোর্স করে। সেখান থেকে তো আমার সরার কোনো স্কোপ নাই। আমাকে তো আলটিমেটলি আমাকে তো জনগণের মুখোমুখি হতে হয়, জনগণের সামনে যেতে হয় বা যেতে হবে। 5 বছর, এখন মাত্র 3 মাস গেল, আমার জন্য তো আরও মানে 57 মাস পড়ে আছে। তো আমি যেটা বলতে চাই যে অফকোর্স আমরা 57 মাস সময় নেব না যে ক্ষমতা ছাড়া আগ দিয়ে আমরা এটা করব। আমরা তো চাই, কারণ এখন আমার ওই রাতের আধারে ভোটে জেতার প্রবণতা ইচ্ছা কোনোটাই নেই, ওভাবে আমরা জিততেও চাই না। সেই সিস্টেমটা কখনই কামব্যাক করবেন আমাদের বাংলাদেশে। তো সুতরাং আমি মানে আপনার দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি সত্যি সত্যি আপনার পুরোটাই বাস্তবায়ন করবে তার প্রতিশ্রুতির। এটার জন্য আমরা একটু, যেটাকে ইংরেজিতে মানে সংসদীয় ভাষা বলে যে এক্সামিন করা হচ্ছে, প্রস্তাবগুলো এক্সামিন করা হচ্ছে, যেগুলো আমরা ইতিমধ্যে আমরা আমলে নিইনি, বাতিল করেছি। বাট ইনস্টিটিউট অফ দ্যাট, ওটাকে রিপ্লেস করার জন্য যেই আইনগুলো করা দরকার সেটা আমরা এক্সামিন করছি এবং সেটা নিয়ে কাজ হচ্ছে এবং সেটা আমরা নিশ্চয়ই আমরা খুব দ্রুতই আমরা উপস্থাপন করব আমাদের পার্লামেন্টে। আমি যে কথাটি বলতে চাই মান্না ভাই, সেটা হচ্ছে অনেকগুলো অভিযোগ, এই যে আপনি সুপ্রিম কোর্টের মানে আপনার সচিবালয় বিএনপি বাতিল করেছে, ওটা বাতিল করেছে, অর্থাৎ আলোচনা অনুযায়ী যে আপনারা যখন ছিলেন কনসেনসাসের মধ্যে ছিলেন, আপনার জুলাই চার্টার বলেন, ঐক্যমত কমিশন আলোচনাগুলোর মধ্যে যে বিষয়গুলোতে আপনারা মানে মেজরিটি পার্টিগুলো হ্যাঁ বলেছে, সেখান থেকে বিএনপি সরে আসছে অথবা মানে অ্যাকর্ডিংলি কাজ করছেন বলে অনেক অভিযোগ। স্বাভাবিকভাবে সরকারের বিরুদ্ধ পক্ষ যারা অপোজিশন তারা অনেকেই এটা বলছেন। কিন্তু একটা কথা আমি খুবই অবাক হচ্ছি, যারা বলছেন তাদের নিজেদের অবস্থানটা তারা তুলে ধরছেন না। তারা ইতিমধ্যে একটা বড় ডেভিয়েশনে চলে গেছেন, কারণ আলোচনা ছিলেন বলে মানে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন, ওই প্রসঙ্গের তাহলে পরে আসি, পরে প্রসঙ্গ না, এই পরে আসবে সময় তো আমি কিন্তু আগের দফায় বলতে পারিনি, ফলে এটা আবার মানে গুবলেট হয়ে বলতে পারিনি। সেটা হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি এবং আপনারা, আমরা সবাই, আমরা যে বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো আগামীতে স্থানীয় সরকারের নির্বাচনগুলো নির্দলীয় হবে বলে সবাই একমত হয়েছেন। এটা আমার দলও সেখান থেকে বেরিয়ে যায়নি, অন্য দলও এখানে কোনো নোট অফ ডিসেন্টও দেয়নি। ইনফ্যাক্ট এটা নোট অফ ডিসেন্টের জায়গা না, কেউই নোট অফ ডিসেন্ট। আপনি আরেকটা প্রশ্ন তুললেন যেটা আপনি শুধু বলে যাবে, যদি বলেন সেটা হয় না, সেটা অন্য কথাও তো থাকতে পারে না। সেটা সত্ত্বেও কেউই নোট অফ ডিসেন্ট দেয়নি যে রাজনৈতিক দলগুলো সরাসরি মার্কা ইলেকশন করবে বা নির্দলীয় করবে না। আচ্ছা, আমি আপনার কাছে আসবো আবার একটু, আমি আমি একটু বলে দিই, তারপর আপনি বলে দেন। এটা কয়েক সেকেন্ডে বলছে জামাত ইসলাম এবং এনসিপি তারা দরখাস্ত আহ্বান করে দলগতভাবে স্থানীয় সরকারের মনোনয়ন দিচ্ছে, যেটা অঙ্গীকার এবং চেতনার সাথে অ্যাবসলিউটলি ভায়োলেশন। বাট এটা খুবই আনফর্চুনেট যে নান অফ ইউ যারা আলোচনা ছিলেন তারা কেউই
এই স্থানীয় সরকার ব্যবস্থাটার পলিটিসাইজেশন করা, রাজনৈতিকভাবে নির্বাচিত করা, মনোনয়ন দেওয়ার ব্যাপারে আপনারা বলছেন না যে তারা তাদের অঙ্গীকার থেকে তারা সরে আসছেন। এটা আলোচনাটা হওয়া উচিত, কারণ আপনি স্থানীয় যেটা সরকার বলেছেন রাজনৈতিকভাবে না, হওয়া উচিত না। যেটা বলেছেন এটা আমি এগ্রি করছি, কিন্তু এর পাল্টা কথাও আছে, এটা আমি নিশ্চয়ই। পরে বলবো। তার আগে আমি বলা নিশ্চয়ই। রনির কাছ থেকে আসি আগে। নিশ্চয়ই। শুনলেন তো এতক্ষণ, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো আপনি কি যে আশ্বস্ত বোধ করেন? আশ্বস্ত বোধ করেন? মানে মাঝামাঝি, বেহেশত দোজখের মাঝামাঝি, মানে মাত্র মাঝে? বেহেশত এবং দোজখের মাঝে মাঝামাঝি। মাঝে আশ্বস্ত বোধ করেন মানে মাঝে মাঝে করছেন না। আচ্ছা, বলুন। মূল ব্যাপার হলো যে গত 3 মাস যদি সরকারের কর্মকাণ্ড দেখেন, তা আমার কাছে মনে হচ্ছে যে এখানে কালেকটিভভাবে সরকার যে কোনো কাজ করছে এটা আমার কাছে মনে হচ্ছে না। মানে সংসদ সদস্যদের একটা ভূমিকা থাকবে, তারপরে যারা পার্লামেন্টে যেতে পারেনি, যেমন রিপন ভাইদের মতো মানুষ আছেন, বা ইভেন আমাদের মতো মানুষ যারা আমরা আছি, আপনিও। হ্যাঁ আমিও আছি। তো এই যে সরকারের কর্মকাণ্ডে দলের তো একটা বিরাট ভূমিকা আছে। তো যারা এমপি হতে পারেনি, মন্ত্রী হতে পারেননি, সরকারের কর্মকাণ্ডে নেই, কিন্তু এই দলের জন্য তাদের একটা হিউজ কন্ট্রিবিউশন আছে, দে আর সাফারার। এমনকি এই দলের সঙ্গে যারা বিগত দিনগুলোতে 17 বছর ধরে বিএনপি করেনি কিন্তু অন্য দল করেছে, সম্পর্ক আছে। কিন্তু দেখলাম যে আজকের এই 90 দিনের মধ্যে এই সরকারের যেটা রাজনৈতিক উইংস আছে, পলিটিক্যাল উইংস, সেই পলিটিক্যাল উইংসের কোনো এমপাওয়ারমেন্ট আমি দেখলাম না। এটা আমাকে ভীষণ রকম হতাশ করেছে। এটা বিএনপির নিজেদের ভিতরে এবং ভিতরের বাইরে। আমার কাছে বিএনপি মনে হলো যে এই বিএনপি কেবলই মাত্র সেই বিএনপি যারা এই মুহূর্তে পার্লামেন্টের মধ্যে আছে আর এই মুহূর্তে ক্যাবিনেটে আছে। এই একটা আমার কাছে মনে হচ্ছে যে হতাশ হওয়ার জায়গা। 2 নম্বর হলো যে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন, তারা প্রতিটি এলাকাতে তাদের যে কিছুগুলো দায়িত্ব আছে, কর্তব্য, সেটা প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, বলছেন, এটা করছেন, শুনতে ভীষণ রকম ভালো লাগছে। কিন্তু সে কাজের অনুকরণে কোনো মেম্বার অফ পার্লামেন্ট তার এলাকাতে গিয়ে সে এই কালেকটিভলি কোনো একটা কাজ করতে পেরেছেন, খাল কাটা ছাড়া, এবং কার্ড তো এখন ওইভাবে বিতরণ করা হয়নি। এইভাবে আসলে সরকারের যে 31 দফার যে বাস্তবায়ন, তার যেটা এনলাইটেন যে আছে, যে আলোকময় একটা দিক, যেটাকে মানুষ চেয়ে থাকবে যে না একজন মেম্বার অফ পার্লামেন্ট সেটা করেছে, আমার কাছে মনে হচ্ছে না। থার্ডলি হলো যে ক্যাবিনেট। তো ক্যাবিনেটের মধ্যে বেশ কয়েকজন প্রচুর এখানে উপদেষ্টা, সব আমি যেটা মিলিয়ে- প্রশ্ন করছি সেখান থেকে কিন্তু একটু অন্য দিকে যাচ্ছেন। জি, আমি 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 ফর্ম করতেছি প্রশ্নটা, হতাশার যে জায়গাটা, যে আপনি একমত কিনা এদের সঙ্গে। তা আমি যেটা বললাম যে এখানে নেগেটিভ যে জিনিসগুলো আছে, অর্থাৎ সরকারের কাজের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা অ্যাজ এ হোল গিয়ে মনে হচ্ছে অল পাওয়ার, অল ডিসিশন বিলংস টু অনারেবল প্রাইম মিনিস্টার। উনি যেটা চিন্তা করবেন, উনি যেটা কথা বলবেন সেটাই। এর বাইরে উনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, কাজ করছেন, যে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, কাউকে ডাকছেন, কাউকে 150 টাকা মূল্যের খাবার খাওয়াচ্ছেন, এবং রাষ্ট্রে অনেক টাকা সেভ করছেন, এরকম জিনিসগুলো তিনি দেখাচ্ছেন। কিন্তু কন্টেম্পোরারিটা যদি আপনি কন্ট্রাস্ট করেন, তো কন্ট্রাস্ট করতে গিয়ে আমাদের যে সরকারের যে টোটাল ইকোনমিক যে বাজেট, সেই বাজেটে দেখা যাচ্ছে যে গত এই 90 দিনে আমাদের প্রচুর খরচ হয়ে গেছে, দেনার খাতাটা অনেক অনেক বেড়ে গেছে, এবং আয়ের যে রাস্তাগুলো, একটা আয়ের রাস্তাও আমাদের খুলেনি, সেটা বেকার সমস্যা বলেন, সব কিছু বলেন। তো এখন এরকম যখন একটা অবস্থা থাকে, সে অবস্থা থাকলে সব মানুষগুলো আনপ্রেডিক্টেবল। এখানে সরকারের ভিতরে যারা আছে, বাইরে যারা আছে, আমরা যারা সাধারণ জনগণ আছি, সবার মধ্যে এক ধরনের অস্থিরতা এবং অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাসের কারণে যেটা রিপন ভাই বললেন, যে আমরা 31 দফার অধীনে যেটা স্বীকৃত হয়েছে, সেপারেশন অফ জুডিশিয়ারি আন্ডার দ্য, যাকে বলা হয় একটা আইডিওলজি অফ মাজদার হোসেন মামলা, এই মামলার আলোকে আমরা এই কাজগুলো করব। এবং ওই সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে যে কাজগুলো করেছে, আমরা এটা মনে করছি ভালো হয়নি। আমাদের যে এক্সপার্টিস আছে, অভিজ্ঞতা আছে, আমরা মনে করি এটাকে আরও সুন্দরভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এমনভাবে করব, পার্মানেন্টলি এটা দেশের একটা উপকার হবে। এই তো তোমার মোদ্দা কথা। কিন্তু যেটা বললাম যে গত 3 মাসে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্ভূত পরিস্থিতি এবং সমস্যার কারণে আমাদের কারোরই বিশ্বাস হচ্ছে না যে তারা এই কাজটি আসলে করবে। এটা হলো আমাদের এখন এই সন্দেহটা দূর করা, জনগণের মনে সন্দেহ দূর করা। বা ধরুন আমার তো এখানে 3-4টি পরিচয়, আমি এখানে বিলংস করি, আমি সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ, একটা ব্যবসা করি, ব্যবসা বাণিজ্যের একটা কমিউনিটি আছে,
আমি সাংবাদিকতা করি, তার সঙ্গে একটা কমিউনিটি আছে, আবার বিএনপি করি, সেটার সঙ্গেও আমার একটা সম্পর্ক আছে। কিন্তু এই 4টে জায়গার মধ্যে তো আমার একটা গ্রাফ টানতে হবে। এটা আমি তো সব কথাগুলো টেনে টেনে আমি যেটাতে বলবো, কিন্তু আমার আসলে গ্রাফগুলো আমি মিলাতে পারছি না। যে মানুষগুলো দেখা গেল একটা সময় আমি একটা টেলিফোন করলাম, বিএনপির কোনো মন্ত্রী বা এমপি বা একজন মানুষ যদি মনে করতো আমার বাসায় আসবে, বেড়াতে, এক কাপ চা খাবে, সে মনে করতো খুব আনন্দ পেত। এখন এরা মন্ত্রী হওয়ার পর ওই যে গায়ে যে কোট লাগিয়েছে, টাই লাগিয়েছে, এখন আমার তাদের দেখলেই ভয় লাগে যে মানে এ কি আমাকে চেনে কি না। আপনি তো আমার একদিনও চা খেতে দাওয়াত দেন না। এটা বলছি মানে কথার কথা মন্ত্রী হই নাই, এমপি নেই, সেই কারণে না না না, যারা যেমন ডিসক্রিমিনেশন। না না, আমি এখনের কথা বলতেছি না, আমাদের মন্ত্রী হওয়ার আগে, মানে আমাদের দুঃসময়, কারণ দুঃসময় তো আমি ভালো অবস্থানে ছিলাম। বিএনপি যখন দুঃসময়, তখন তো আমি আয়োজন বেটার শেপ। তখন অনেকেই, আমি চা খাওয়ার দাঁড়াতে ছিলাম না, তারা জোর করে বলতো রনি ভাই আপনার বাসায় আসলে চা খাওয়ার জন্য। আর এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি অবাক বিষয়ে তাকাই দেখি যে এই লোকটা যে আমার বাসায় কোনোদিন চা খেতে গিয়েছিলেন, এই কথা যদি বলি তাহলে আমাকে বোধহয় আস্ত রাখবে না, লোকজন বিশ্বাসই করবে না। তুমি কে, তোমার কি যোগ্যতা আছে অমুক লোকের সাথে একত্রে বসার? এইরকম একটা পরিস্থিতি রাতারাতি যদি আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তো এরকম ধরেন নাহিদ ইসলাম, এমন মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাদের সবার সঙ্গেই তো বিএনপির একটা সার্টেন লেভেলের যারা কর্মকর্তা আছে, নেতা আছে, তাদের একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জায়গাটাতে 3 মাসে এটা এমন একটা অবিশ্বাসের জায়গায় চলে গেছে, এখন মানুষজন তাদের কোনো কথা বিশ্বাস করতে পারছে না। আর অন্যদিকে প্রধানমন্ত্রী তো বলতে গেলে আকাশের চাঁদ। আকাশের চাঁদ মানে কি, উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, যারা ওনার সাথে দেখা করার জন্য লন্ডনে গেছেন খুব অল্প সময়ের জন্য, অনেকে দেখা গেছে 15 দিন, আমি এমনও শুনেছি যে 15 দিন বসেছিলেন লন্ডনে শুধুমাত্র ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। হি ওয়াজ টু বিজি। তারপর হয়তো দেখা গেল আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেছে, আবার ওই স্মৃতি নিয়ে ফিরে আসছে। তো সে মানুষ যখন বাস্তবে আসে এবং এসে সরাসরি তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন, ফলে তার সঙ্গে এই 18 কোটি মানুষের দেশের একজন প্রধানমন্ত্রী, তার এসএসএফ আছে, প্রোটোকল আছে, দল আছে, সব মিলিয়ে তার সঙ্গে সাধারণ জনগণের অ্যাডাপশন হওয়া সম্ভব না। কিন্তু তার বাইরে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, সেই জায়গাতে যেটাকে বলা হয় একটা সঞ্চালন লাইন তৈরি করা, একটা বৈদ্যুতিক সঞ্চালন লাইন। তো সরকারের সেই যে সঞ্চালন লাইনটা অ্যাক্টিভ না, ফলে আমরা সরকারের একটা উত্তাপ আছে, গরম আছে, পাওয়ার আছে, সরকার একটা উইল ফোর্স আছে। সরকার কানে কানে টেলিফোনে একটা কথা বলতে চাচ্ছে, এখন এখানে অনেক কথাগুলো বলছে, আমার কানের কাছে নিতে হবে। এখন আমার কানের কাছে বা জনগণের কানের কাছে সরকারের ওই ভালো ভালো কথাগুলো, ডিজায়ারগুলো, উইল ফোর্সগুলো, বা ওই যে বুকের মধ্যে যে সরকারের একটা সদিচ্ছা আছে, তো ওইটা তো আমার যেরকম একটা যন্ত্র লাগবে বুকের মধ্যে স্টেথোস্কোপ লাগানোর জন্য, তো ওই জিনিসগুলো না থাকার কারণে এই যে বিরোধী দল, জনগণ, সরকারের প্রতিপক্ষ, তারা যেভাবে যথেষ্ট সন্দেহ করার সুযোগ পাচ্ছে এবং একই সঙ্গে অনেক অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলার সুযোগ পাচ্ছে। আর অন্যদিকে ওই যে যারা দিল্লিতে আছে, বিদেশে আছে, তারাও বলার সুযোগ পাচ্ছে, এই আমরা এলুম বলে, কালকে এলুম, পরশুদিন এলুম, 6 মাস সময় দিলাম, এ সব মিলিয়ে এটা অবস্থাটা হ্যাফহ্যাজার্ড হয়ে গেছে আর কি, কোনো সারিবদ্ধ নয়। এই হলো আমার মন্তব্য। সেটা সার্বিক পরিস্থিতি একটা ব্যাখ্যা করেছেন আপনি, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি যেরকম বললেন, যেগুলো নিয়ে প্রশ্ন তুলেছে, জামাত তুলুক, এনসিপি তুলুক, বা বিরোধী দল তুলুক, বা এমনি সিভিল সোসাইটি কোনো লোক তুলুক, আমাদের আলোচনার বিষয়টিকে বলছি অক্ষরে অক্ষরে জুলাই সনদ, এটা বিএনপি বলছে, জামাত বলছে কি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাদের ডাউট হলো তারা করবে না, সেজন্য প্রোগ্রাম দিচ্ছে। এই পরিস্থিতিতে উনি ব্যাখ্যা করছেন, জনাব আসাদুজ্জামান রিপোর্ট ব্যাখ্যা করছেন যে যেগুলো আমরা ছেড়ে গেছি বা বাতিল করে দিয়েছি বলে মনে করছেন, সেগুলোকে আমরা আবার নিয়ে আসবো আরও রিফাইন্ড ফর্মে, যাতে আরও সুন্দর কোনো রেজাল্ট তার মধ্যে থেকে আসে। আপনি একটা কথা বলেছেন যে এগুলোর উপরে কিন্তু সবাই বিশ্বাস করছে না, রাইট, এটাই বলেছেন। আপনার নিজের মত কি মনে হয় যে অন্যান্যদের মধ্যে এগুলো নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে কেন? যেমন ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয় করা হবে, এটা যে শুধুমাত্র আপনার জুলাই সনদ আছে তা, এটা বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, 9 নম্বর দ্বারা আমি তো পড়লাম, সেইটা আপনি বাতিল করে দিয়েছেন। এখন ওনারা বলছেন যে এইটা আমরা আরো বেটার ফর্মে আনবো, বিকজ এটা তো আমরা কুক করি না, এটা কুক করেছে আরেকজন। আমার কাছে, আমি তো মনে করি যে সেটা যেই করুন, সেজন্য আমার কাছে মনে হয় লিখেছে প্রপারলি কুক হয়েছে বলে আমার মনে হয়। আপনি কুক করলে আপনি আপনার পাতে নিয়েছেন, আপনি তো আপনার পাতি নেই, আমাকে প্রেজেন্ট করেছে, আমার কাছে মনে হলো এটা খুব সুস্বাদু হবে না, তাহলে সেইটা বলেন যে এখন সুস্বাদু মনে হচ্ছে। আপনি বলতে পারেন যে এটা একটা সচিবালয় হবে এইভাবে, আপনি বলছেন,
আমার না, কাছে- আপনি তো সচিবালয়টা বাতিলই করে হ্যাঁ দিয়েছেন। এই কারণে বাতিল করছে, এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ওই কাঠামোতে একটা মানে স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় হওয়ার সুযোগ ছিল কম, এটা আমাদের মনে হয়েছে। সেই তার জন্য মানে আমরা- এখন এটা তো করছেন না। আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট, আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হবে, কিভাবে আরো ইন্ডিপেন্ডেন্টলি জুডিশিয়ারি ফাংশন করে, তাদেরকে আরো কিভাবে এম্পাওয়ার করা যেতে পারে, সেই ব্যাপারটা আমরা তো ভাবছি। সেটা করতে করতে আপনাদের কতদিন লাগবে সেটা কে জানে। আপনি কমপক্ষে 3 মাস সময় পেয়েছেন না, নির্বাচন 3 থেকে মাস সংসদ বসা পর্যন্ত। আপনি খুব ভালো করেই জানেন যে 3 মাসের মধ্যে পার্লামেন্ট যে ফার্স্ট বিজনেস মিটিং এ গেল, সেটা হচ্ছে প্রথাগতভাবে একটা মানে আপনার প্রেসিডেন্ট উদ্বোধন করেন, একটা ওরিয়েন্টেশন ইত্যাদি এগুলো গেল। না না, আমি বলছি তার এরপরে আগে 3 মাস পেয়েছেন আপনারা। না না, আমি আগের 3 মাস পেলাম কোথায়? আমি তো টোটাল আজকে আপনার আলোচনা যখন করতে আপনি করতে এই সনদটা অ্যাকসেপ্ট করেছেন, সেখান থেকে সংসদে যাওয়া পর্যন্ত 3 মাসের বেশি সময় পেয়েছেন। সেটা ঠিক আছে, সেটা তখন করেন নাই, না। এখন বলছেন যে করব, সেটার কোনো স্পেসিফিক ডেট দিচ্ছে না। কিন্তু মিন টাইম এমনকি ওইখানে যে বিচারকদের নিয়োগ করা হয়েছিল তাদেরকে মন্ত্রণালয়ে ফিরে যেতে বলেছেন। তাহলে ওইটা তো আপনি রাখছেন না। বিচারকদেরকে নিয়ন্ত্রণ মানে মন্ত্রণালয়ের লোকরা তো বিচারক হতে পারে না, ওরা না, অনেক বিচারকের তারা- মাধ্যমে ডেপুটেশন না দেয়। মানে আমি বলছি যারা- মন্ত্রণালয়ের অধীনে, তারা মানে- সচিবালয়ের অধীনে মানে রইল না। লোয়ার জুডিশিয়ারিতে দেয়ার আর পিপল, হাইকোর্টের লোকেরা তো মন্ত্রণালয়ে না, কাজ না, করেন না। না, তা তো করবে না। লোয়ার জুডিশিয়ারিতে দেয়ার আর পিপল যারা আইন বিভাগের লোক, তাদেরকে ওখানে ফেরত পাঠানো হয়েছে। এই কারণে যেমন এখন আমরা যে স্টুডিওতে বসে আলোচনা করছি, যদি এখন কর্তৃপক্ষ মনে করেন যে স্টুডিওটা আরো একটু বেটার লুক দরকার, তাহলে তারা টেম্পোরারি তারা এই স্টুডিওর অপারেশনটা বন্ধ করে দিতে পারেন। বাট আপনি হয়তো জানবো না না, যে ভালো আরো উদাহরণটা better- কি হবে, তারা টক শোটা বন্ধ করে দিয়ে বলতে পারে তুমি নিউজের সঙ্গে যাও, কিন্তু নিউজের সঙ্গেও তো যেতে বলা হচ্ছে না, বলা হলো তুমি অ্যাডমিটের আন্ডারে যাও, হ্যাঁ, হ্যাঁ, মন্ত্রণালয়ের অধীনে অটোমেটিক চলে না, যাচ্ছে, তার তো চাকরি এক জায়গায় নেই, তার তো প্যারেন্ট প্রতিষ্ঠানে যেতেই হবে, যেতেই হচ্ছে। তাকে তো খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তার মানে দাঁড়াচ্ছে ওইটা গুটিয়ে গেল, এটাই আমি না, বলছি। এটা গুটিয়ে যায়নি মান্না ভাই। আমি আপনাকে যেটা বলতে চাই, দীর্ঘদিনের যে দাবি, প্রতিশ্রুতি, অঙ্গীকার মানুষের কাছে, আচ্ছা, এটি নিয়ে আমরা আর বেশি সেখান বাহাস থেকে না বাইরে করি, যাওয়ার কোনো সুযোগ থাকবে কারণ না। আপনি যেটা বলতে চেয়েছেন সেটা দর্শক শুনেছে, তারা বুঝতে তাদের মতো পেরেছে। বুঝবে। আপনিও বলেছেন, আমি তো এখানে এখান সঞ্চালক, এর আমার বাইরে যাওয়ার নিজের কারো মতো সুযোগ বিষয় নাই না। মান্না ভাই, কারো সুযোগ নাই। ওয়ান্স ইউ হ্যাভ সেইড, ইউ হ্যাভ টু ওবে ইট, ইউ হ্যাভ টু ফলো ইট। এটা ফলো করলে আপনার কাছে আপনি অ্যাগ্রি করলেন, আমি অ্যাগ্রি করলাম, আমি পাস করলেন না, সেটা বাতিল না, করলেন। ভাই আমি Anyway, এই জন্য এই বিতর্ক আর করতে চাচ্ছি জিনিস না। আমি করবো কেন? আমি সুন্দর করে করব, যেটা আমি প্রতিশ্রুতি জনগণকে যেভাবে দিয়েছি সেইভাবে আমি নিঃসন্দেহে আমি এটার এই বিচার বিভাগের স্বাধীনতা এনশিওর করার জন্য আমরা সেইভাবেই করব ইনশাল্লাহ। জি, গোলাম মাওলা রনি, আবার আপনার কাছে আসি। মানে এখন এই বিষয়টা আমি সাইড করে রাখছি, কিন্তু তারপরে আরও তো বিষয়গুলো আছে, যেমন ধরেন 133টা অধ্যাদেশ হলো, তো তার মধ্যে স্থানীয় সরকার বিষয় যেগুলো ছিল সেগুলো হুবহু মেনে নিয়েছেন, আর বিচার বিভাগ যেগুলো ছিল সেগুলো আপনি আউটলাইন বাদ দিয়ে দিয়েছেন। গুম, মানবাধিকার, দুর্নীতি দমন, তথ্য অধিকার, 4টা এগুলো 4টা সংসদের আলোচনার বাইরে চলে গেল। কিভাবে ব্যাখ্যা করবেন? মানে গুমের একটা জিনিস তো আপনি জানেন যে গুমের সংজ্ঞাটাই পরিবর্তন করা হয়েছে এখন। রাইট রাইট। না, এখানে আসলে বিষয়গুলো তো টেকনিক্যাল, এখানে আইনের বিষয় আছে। 2 নম্বর হলো যেখানে যারা সাফারার, যেমন গুম বিষয়ে কথা বলতে গিয়ে সালাউদ্দিন সাহেব খুব আবেগপ্রবণ হয়ে বললেন যে আমি যেহেতু নিজে গুম হয়েছি, ফলে এটার যে বেদনা, এটার যে কষ্ট আমি খুব ভালো করে বুঝি। অন্যদিকে এই গুম সংক্রান্ত এই যে তুলি যে ম্যাডাম যে আন্দোলনটা গড়ে তুলেছে, তাকে তো বিএনপি ওন করে নিজের মধ্যেই নিয়ে নিয়েছে। তো সেই দিক থেকে বিএনপির একটা অবস্থা হলো, মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ ওন করত, যে আমার চেয়ে বড় আমার মুক্তিযোদ্ধা কেউ নেই, আমি যেভাবে বুঝি মুক্তিযুদ্ধ অন্য কেউ এইভাবে বুঝে না, ফলে ডিপেন্ড অন মি। অথবা শেখ হাসিনা বলতো যে, বা তার লোকজন বলতেন যে আমার চাইতে দেশপ্রেমিক, আমার চেয়ে সৎ আর কেউ নেই, আমি যদি না থাকি বা শেখ হাসিনা না থাকি দেশটা চলবে না। তো সেই দিক থেকে বিএনপির যে বক্তব্য যে আমরা 17 বছর যে জুলুম অত্যাচার সহ্য করেছি, মানবাধিকার মানে লঙ্ঘন বলতে যা বোঝায় সেটা আমাদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে, এর চেয়ে মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। কাজেই এখন যে মানবাধিকার কমিশন করা বা মানবাধিকার রক্ষা করা, সেটা কত সুন্দরভাবে করা যায়, লাইক উনি যেভাবে করলেন, এটা আমার আরও
মানে ওরাও যেভাবে খুব অল্প সময়ের মধ্যে আলী রিয়াজরা যেভাবে বলেছে, আমরা আসলে ওই সময়টাতে অ্যাগ্রি করেছি এবং সেই অ্যাগ্রিটাকে আমরা আরও সুন্দর করে মডিফাই করব। এবং যেহেতু জনগণের সঙ্গে আমাদের একটা কমিটমেন্ট আছে, যদি আমরা ভালো না করি জনগণ আমাদেরকে ভোট দেবে না, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব করতে পারে, কিন্তু আমাদের একটু সুযোগ দিতে হবে, আমরা এর চেয়ে ভালো কিছু করতে চাচ্ছি, এটা তাদের সাবমিশন। তো এটা তারা মানে যারা কর্তা ব্যক্তি আছেন তাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। কিন্তু পাবলিক যদি আছেন তারা বলছেন যে আমরা তো ভালো কিছু লক্ষণ দেখছি না। এটা যে কুকিং হবে, কুকিংয়ের জন্য তো আয়োজন হবে, ইনস্ট্রুমেন্ট থাকবে, জিনিসপত্র থাকবে, তার কোনো জিনিসপত্রই আমরা দেখছি না। আমরা শুধুমাত্র দেখছি যে আপনাদের যেই বিষয়গুলো পছন্দ হয়েছে, যেই জিনিসগুলো প্রয়োজন হয়েছে, সেগুলো আপনি একেবারে কুল্লু খালাস বলে 1 মিনিটে অ্যাগ্রি করে ফেলেছেন। আর যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রথমে সন্দেহ ছিল যে আপনারা এগুলো রাজি হবেন না বা আপনারা এই জিনিসগুলো নিয়ে এদিক ওদিক করতে পারবেন, এবং ওই বিষয়গুলো আমরা সেই গত 2-1.5 বছর ধরে প্রাণান্ত চেষ্টা করেছি আপনাদেরকে একটা অ্যাগ্রিমেন্টের মধ্যে আনার জন্য, কিন্তু আপনার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা বেমালুম ভুলে গেছেন এবং ডিলিট করে দিয়েছেন। কাজেই আপনাদেরকে মানে বিরোধী দলের বক্তব্য আর সময় দেওয়া ঠিক হবে না। এখন আমরা গ্রাফিতি আঁকবো, এখন আমরা একটা আগস্ট আর একটা জুলাই বিপ্লব করার জন্য, একটা আন্দোলন করার জন্য আমরা আপনাকে রেড সিগন্যাল দিচ্ছি। ইমিডিয়েটলি এই জিনিসগুলো তাড়াতাড়ি আপনারা গ্রহণ করুন, আদারওয়াইজ আমরা কিন্তু রাজপথে নামবো। তাদের বক্তব্য হলো যে আমরা হলাম সেই বিপ্লবী, লাল বিপ্লবী, আমরা হলাম সেই যোদ্ধা, 17 বছরের দুর্ভেদ্য দুর্গ, যেটা মনে করতো হিমালয় সম, পাহাড় সম তাদের ক্ষমতা, শেখ হাসিনা, তাকে আমরা এমনভাবে তাড়িয়েছি, হেলিকপ্টারে ওঠার আগে মুখে যে একটু ভাত দিবে বা একটু মাংস খাবে ওই অবস্থা ছিল না। টক বগিয়ে মাংসগুলো তখনও ফুটছিল, সেটা খাবো। হ্যাঁ, টক বগিয়ে মাংসগুলো তখন ফুটছিল, রান্না করা মাংস। আপনি খবর পেয়েছিলেন নাকি? না, ওটা আমরা দেখেছি, ওগুলো তো সব দেখা গেছে সেখানে। তো সেগুলো জাস্ট মুখে দেওয়ার সুযোগ হয়নি। তাদের অনেক সুন্দর সুন্দর ব্রিফকেস ছিল, জামা ছিল, কাপড় ছিল। তো সেগুলো এমনকি পোষা বিড়ালটা, যেমন আমাদের প্রধানমন্ত্রী একটা পোষা বিড়াল আছে জেবু, তার অন্যান্য আদরের একটা বিড়াল, শেখ হাসিনার ওইরকম একটা অসাধারণ সুন্দর বিড়ালটা ছিল, বিড়াল ছিল, তার ওইরকম একটা বিড়াল ছিল। তো ওরকম একটা বিড়াল ছিল। সবাই এখন যেমন জেবুকে নিয়ে খুব বেশি সবাই দেখায়, জেবুকে কেয়ার করে, শেখ হাসিনার বিড়ালকে আমি নিজে দেখেছি, বড় বড় মন্ত্রী সেই বিড়ালকে কোলে নেওয়ার জন্য রীতিমতো পাগলামো করতো। তাকে কি নাম ডাক? আমি জানি না, তার কোনো নাম ছিল না, নাম ছিল না, হেসু বলে ডাকতো না। ওটা বিদেশি বিড়াল ছিল, ওটা দেশি বিড়াল ছিল, দেশি বিড়াল ছিল। তো হেসু বা হেবু বলতে পারে। ও ধরনের পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, সেই বিড়ালটাকেও হেলিকপ্টার আসলে তোলা যায়নি। তো এটা জামাত, এনসিপি যারা বিদ্রোহী, যারা বিপ্লবী, নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো যারা, যাকে বলা হয় এ যুগের সূর্য সেন বা এ যুগের ইলামিত্র, তো তারা মনে করেন যে শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি। তো সেখানে আমাদের ভয়ে ভারতের হেলিকপ্টার, ভারতের সামরিক বিমান আমাদের সীমান্তে আসতে সাহস পায়নি। তারা সীমান্তে গিয়ে, বাংলাদেশ সীমান্তে গিয়ে উড়েছে বলে আমাদের হেলিকপ্টার গিয়ে, আমাদের প্লেন গিয়ে তাদেরকে সেখানে সীমান্ত পাড়ি দিয়ে আসছে। তো এই হলো আমাদের ক্ষমতা, আমাদের যে রেঞ্জ, মানে 7.6 স্নাইপার রাইফেলের যে রেঞ্জ, যেখান থেকে শ্যুট করেছে, যেখান থেকে করেছে, একেবারে ডাইরেক্ট গিয়ে সেখানে লেগেছে। তো এখানে মনে করেন যে ক্যান্টনমেন্ট থেকে যেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতো লোকে বের হতে দেওয়া হয়নি। তো সেই ক্ষমতা নিয়ে আমরা, জনাব তারেক রহমান বা বিএনপি সরকার, আমরা যখন চাইব তখনই কর্পূরের মতো উড়ে যাবে। তো আমরা সেটা উড়াতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আপনারা আমাদের কথাগুলো স্মরণ করেন, পালন করেন এবং কমিটমেন্ট রক্ষা করেন। তো এরকম একটা হ্যাচিং চলছে, যেটা আপনি বলছিলেন। মূল কথা হলো বিএনপির অনেক সদিচ্ছা আছে, সে উমরা করতে চাচ্ছে, হজ করতে চাচ্ছে। ধরেন একেবারে মানে মক্কা শরীফের যে কাবা শরীফের যে ইমামের যে সততা, বিএনপির বড় বড় মন্ত্রীদের ঠিক ধরেন সেরকমই সততা, কিন্তু তার প্রতিপক্ষ তাকে বিশ্বাস করছে না। জয় পরাজয়ের এই কাহিনী আমরা অনেকেই অনেকভাবেই জানি। একটু জীবন ঘনিষ্ঠ বিষয়ের মধ্যে আসি। আপনি শুরু করেছিলেন, আমি বলছিলাম, ধরুন আপনি বলছিলেন যে না, 46,000 কোটি টাকা ট্রেজারি থেকে নেওয়া হয়েছে, অল টুগেদার নেওয়া হচ্ছে 73,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ, 300 কোটি টাকা, 300 কোটি ডলার ঋণ সহায়তা খুঁজছি, বাজেট $3 বিলিয়ন। জি, তেলের দাম বেড়েছে, এলপিজির দাম বেড়েছে, সামনের মাসে তো বিদ্যুতের দাম বাড়বে। বাজেট হতে যাচ্ছে $9.5 লক্ষ কোটি টাকার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে পরিণত করা হবে বাংলাদেশকে। দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে আসলে? অনেকগুলো প্যারাডক্সিক্যাল। ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন, একটা সরকারের তো আপনি যে আমি গত পরশুদিন
একটা আলোচনা ছিলাম, সেখানে একজন সহালোচক তিনি একটা কাগজ দেখান বণিক বার্তা, সেখানে বলেন সে কাগজটির মূল শিরোনাম ছিল যে ট্রেজারি বিল থেকে সরকার ধার করেছে 46,000 কোটি টাকা, ভেতরে আছে 32,000। কিন্তু সময় 1 মিনিটে বেশি বলতে পারবেন। ঠিক আছে, 32,000 কোটি টাকা শুধুমাত্র আগের সরকারের ঋণ পরিশোধ করতে ব্যয় হয়েছে, 32,000 কোটি টাকা। গ্রামে একটা কথা হচ্ছে চুরির টাকার কিস্তি। চুরির টাকার কিস্তি বলবেন যে আবার কি জিনিস? চুরি করলেন মানে অর্থাৎ আমি চুরি করলাম, দায়টা যে পড়লো এখন আমি নাই, এখন কিস্তি তো শোধ করতে হবে, কিস্তি শোধ করার দায়িত্ব পড়ছে আপনার। এই আওয়ামী লীগের সরকারের সময় নানা প্রজেক্ট, মেগা প্রজেক্টের নামে নানা, এখন দেখবেন এই যে বাংলাদেশ সচিবালয় যদি আপনি যান, দেখবেন সচিবালয় প্রতিটি মন্ত্রী অফিসারের রুমগুলো একবারে কাঠ দিয়ে মোড়ানো। এই যে এই সমস্ত 1.5 টাকার কাজ করার জন্য 150 টাকা খরচ, মানে আপনার 600 টাকার বালিশ তোলার জন্য 6,000 টাকা খরচ, এগুলোর তো এইটা তো ঋণ নেওয়া হয়েছিল। এখন কিন্তু আমার হাতে সময় নেই, আপনি এখানে শেষ করতে হবে। এই চুরির টাকার কিস্তি টানতে 30 সেকেন্ড যে শেষ সরকার করবে। যদি আপনিও হতেন, এই চুরির টাকা তো মানে চুরি তো করে ফেলে পগার পার, চোর তো পগার পার, জি, কিস্তি thank তো you, আপনার thank you. কাঁধে। এখন আপনাকে তো কিস্তি শোধ করতে হচ্ছে। এই সরকারের জন্য Thank you, সবচেয়ে thank you. ব্যাড লাক হচ্ছে যে এই কিস্তির টাকা শোধ করতে করতে জনগণের না বিশ্বাস